এটাই হোক, কোনো সমস্যা নেই। আমরা যতক্ষণ ভালো কিছু না করতে পারবো আগের ক্লাসে তো আমার 5 লেখা ছিল। ঠিক আছে, প্রবলেম নাই, 5-6 ব্যাপার না। আপনাদেরকে আমি বলেছিলাম যে সবকিছু শিখাবো এলিমেন্টরের, তাই না? এবং এলিমেন্টর প্রোটাও দিয়ে দিব। ওকে, তো ধরেন আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করবেন, সেটা যে কোনো কোম্পানির ওয়েবসাইট হতে পারে, যে কোনো ধরনের ডোমেইন হোস্টিং কোম্পানি হতে পারে, কোনো সমস্যা নেই। আর আমরা অলরেডি সবাই কাজ করার সময় প্রবলেম পেয়ে গেছি, তাই না? যে ডোমেইন হোস্টিং ছাড়া আসলে এই কাজ করা সম্ভব না, রাইট? জি ভাইয়া। মোটামুটি সবাই প্রবলেমটা ফেস জি করেছে, ভাইয়া। আশা করি একটু হলেও আমরা প্রবলেম ফেস করেছি। যেহেতু ফারুক ভাইয়া অলরেডি উনি পারচেস মানে করবেই আজকে, ঠিক আছে? উনি গত ক্লাসে টাকা দিয়ে রাখছিল, বাট উনি রেজিস্ট্রেশন মানে বুঝতে পারেন না এই ব্যাপারটা। তো ধরেন আপনি এখান থেকে সরাসরি রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্টারটা করতে পারেন। মানে যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য হচ্ছে শর্টকাট সমাধান হচ্ছে দুইটা ওয়েতে আপনারা কাজ করতে পারেন। এখান থেকে সরাসরি অর্ডার অথবা আগে রেজিস্ট্রেশন করে, ধরেন আপনি রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্টারটা করবেন। তো ভাইয়ের ডিটেলস দিয়ে আমি আগে রেজিস্ট্রেশনটা করে ফেলি, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ওকে। ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা কি ইমেল ড্যাশও আছে সাথে, নাকি শুধুমাত্র ফ্রিল্যান্সার ফারুক থেকে শুরু, কোনটা ফারুক ভাই? এরকম ইমেল? ফারুক ভাই আপনি কি আছেন? মাইকটা অন করে জি কথা ভাইয়া বলেন। আছি। জি ভাইয়া আছি এরকম আছি। ক্লাস কি রেকর্ড হইতেছে? ভাইয়া আপনি যেভাবে দেখেছেন ওইভাবে, ইমেলটা নাই, শুধু farukfreelancer.com এটা। তার আগে নিচের দিক থেকে আপনারা এখান থেকে বাংলাদেশ জিজ্ঞেস করলে হবে, সিরিয়াল আসবে বাংলাদেশ, ঠিক আছে? দেন উপরে অটোমেটিক বাংলাদেশ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। উপরে +880 আছে, জিরোটা কেটে 1 থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ভিলেজ, পোস্ট, এগুলো এত উল্লেখ না করলেও হয়, কোনো সমস্যা নাই। স্টেট, আচ্ছা সিটি হচ্ছে কই? কুমিল্লা। ধরেন কুমিল্লা, স্টেট অফ কুমিল্লা। পোস্ট হচ্ছে ধরেন 3570। এটা মানে জি জি। ভুল হইলেও তেমন কোনো ক্ষতি নেই, ঠিক আছে? এভাবে সবকিছু ঠিক আছে, একদম সিম্পল। আপনি এখান থেকে ইউএসডি আছে, যদি বাংলাদেশি কোনো কোম্পানি হয় ইউএসডি থেকে বাংলা বিডিটিটা সিলেকশন করে দিবেন, ঠিক আছে? বিডিটিটা সিলেকশন করলে কি হবে, আপনি বাংলা টাকায় দেখতে পারবেন, আর ইউএসডি থাকলে আপনি আমেরিকান ডলারে দেখতে পারবেন, ঠিক আছে? আর এখানে অ্যাড্রেস টুতে আপনি চাইলে এইটুকু দিয়ে দেন, পোস্টটা দিয়ে দেন অ্যাড্রেস টুতে, ঠিক আছে? এভাবে আপনি রাখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেন হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করেন। আমি ভাই আপনাকে পাসওয়ার্ড, আমি একটা বলতে বলে একটা পাসওয়ার্ড জেনারেট করে আপনাকে আমি দিয়ে দিলাম, আমি কপি করে রাখছি, সেটা আপনাকে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি আবারও জেনারেট করে নিচ্ছি, কপি অ্যান্ড ইনসার্ট, কপি করে নিলাম, দেন রেজিস্ট্রেশন। আচ্ছা দেখেন, খুব সহজে আমরা রেজিস্ট্রেশন করতে পারলাম, ঠিক আছে? আপনি এই পাসওয়ার্ড দিয়ে পরে ফরগেট করে, পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড আসছে, সিম্বল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পাসওয়ার্ডটা আপনি কিছুক্ষণ পর লগ ইন করে আপনি জি যেখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে ওল্ড পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা ধরেন ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এই যে রিসেন্টে গিয়ে আপনি ভেরিফিকেশন করে নিন, আপনার মেইল গেছে ভেরিফিকেশন করার জন্য। আচ্ছা ওটা বাদ দিই, আমরা ধরেন হোম পেজে চলে আসলাম। আপনি অর্ডার করছিলেন কোন প্যাকেজ যেন?
আপনি আমি তো ভাইয়া ওই যে মানে ডোমেনটা 1 ইয়ার্স আর হোস্টিংটা 6 মান্থের বলছিলাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, এই যে ধরেন শেয়ার হোস্টিং এ যাবেন, সবার জন্য বলছি। শেয়ার হোস্টিং এ যাওয়ার পর এখানে অ্যানুয়ালি আছে আর হচ্ছে মান্থলি আছে। ধরেন আমি 1 জিবিটা অর্ডার করা দেখাই দিচ্ছি, একই প্রসেস। অর্ডার নাও ইউএসডি, অর্ডার নাও বিডিটি, এটা সবার থাকে না, আমার এরকম করা আছে। অর্ডার নাও বিডিটি দিব, দেওয়ার পর এখানে যদি আপনার কোনো কেনা ডোমেইন থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে 3 নাম্বার অপশন, ঠিক আছে, এক্সিস্টিং ডোমেইন, ঠিক আছে। এখানে হচ্ছে ডোমেইন নেম এবং লাস্টে দিবেন হচ্ছে শুধু কম অথবা XYZ, আপনার যে নাম আছে, .com দিবেন না, .com দিবেন, ঠিক আছে। আর যদি নতুন ডোমেইন হয় সেক্ষেত্রে প্রথমটা সিলেকশন করবেন। আপনার ডোমেইনের নাম হচ্ছে farooqfluencer.com। আচ্ছা, এখানে শুধু থাকবে হচ্ছে ফারুক ফ্রিল্যান্সার, আর লাস্টে থেকে এখান থেকে আপনার এক্সটেনশনটা সিলেক্ট করবেন, .com, net, XYZ যেটা দরকার সিলেক্ট করে ভাইয়া কন্টিনিউ দিবেন। ভাইয়া কি এটা রেকর্ডিং করতেছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখেন আপনার ডোমেইনটা যদি অ্যাভেলেবেল থাকে কনগ্রাচুলেশন দেখাবে, আর অ্যাভেলেবেল না থাকলে দেখাবে অলরেডি টেকেন। এরকম যদি হয়ে যায় আপনি মাউস স্ক্রল করে একদম নিচে যাবেন, এগুলো হচ্ছে আপনাকে রেফার করতেছে ডোমেইন গুলো, যে এই নামের ডোমেইন আপনি নিতে পারেন, ঠিক আছে। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন চুজ বিলিং, ঠিক আছে। এখানে দেখেন লেখা আছে হচ্ছে মান্থলি, এটা আছে 3 মাস, এটা আছে হচ্ছে 1 বছর। 6 মাসের কোনো অপশন নেই। ফারুক ভাই এখন মিউট করে দেন, ফারুক ভাই মিউট করে দিচ্ছি আমি, সমস্যা নাই। আচ্ছা, এখানে আপনার আছে হচ্ছে 1 মাস, 3 মাস, 6 মাস, আপনার যেটা দরকার সেটা আপনি সিলেকশন করবেন, ঠিক আছে। যেহেতু একটু এটা, আচ্ছা এখন দেখেন যদি এটা আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনি ভিউ কার্টে গিয়ে আপনি কার্ডটা এমটি করে দিবেন, ঠিক আছে। এমটি করে ডিলিট করে দিয়ে আপনি চাইলে আবার পুনরায় আপনি হোম পেজে গিয়ে ওয়েবসাইটের হোস্টিং এ গিয়ে আপনি ধরেন 5 জিবি অর্ডার করবেন, ধরেন অর্ডার নাও, যারা নতুন আছেন তারা একটু দেখেন কিভাবে হোস্টিং অর্ডার করতে হয়। ধরেন 5 জিবি আপনি অর্ডার নাও বিডিটিতে ক্লিক করে অর্ডার করবেন, তো ওনার ডোমেইনটা অটোমেটিক করা আছে। এটা নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে .com, .xyz যেটা আপনার দরকার, তো কন্টিনিউ করবেন। দেন নিচের দিকে এসে কন্টিনিউ করবেন। এখানে দেখেন আবার রেকর্ডিংটা চালু করিয়েন। রেকর্ডিংটা চালু আছে, ঠিক আছে। এখানে আছে হচ্ছে মান্থলি, এখন আছে হচ্ছে সেমি অ্যানুয়ালি আর হচ্ছে অ্যানুয়ালি। এটা মিডলেরটা 6 মাস, আমি আপনাদের জন্য চেষ্টা করবো সবগুলো 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস করে দেওয়ার জন্য। অনেকদিন আপডেট করা হয় না, যখন আমরা এটা ক্লিক করব তখন এখানে 6 মাসের যে প্রাইসটা আছে সেটা আমি করে দিছি, বাট আপনাদের জন্য আমি এই প্যাকেজটা 500 টাকায় করে দিচ্ছি 6 মাস, আর 1 বছরের জন্য হচ্ছে 1200 টাকা করে দিচ্ছি, 550 টাকা, সরি, ঠিক আছে। যারা এই প্যাকেজ 1 বছরের জন্য নেবেন তাদের জন্য আমি করে দিচ্ছি 1200 টাকা, মানে টোটাল ধরতে পারেন যে 75% অফ। এটা হচ্ছে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ যখন আমরা করে দিব তখন অবশ্যই আমরা ডিএনএস ম্যানেজমেন্ট এবং ইমেল ফরওয়ার্ডিং, এটা হচ্ছে ডোমেইনের ভিতরে থাকে। এই দুটার কাজ হচ্ছে ইমেল ফরওয়ার্ডিং, মানে আমরা যে ইমেল, যেমন উনি যে ডোমেইনটা রেজিস্ট্রেশন করছে এই ডোমেইনটা এরকম হবে, admin@farooqfluencer.com, এরকম একটা ইমেল হবে। এটাকেই বলে হচ্ছে ইমেল ফরওয়ার্ডিং। তো এই জিনিস দুইটা অবশ্যই টিক দিয়ে দিবেন, যেহেতু এগুলো ফ্রি জিনিস, টিক দিয়ে দিবেন। কন্টিনিউ করার পর আচ্ছা ভাই, আমি অলরেডি এসএসএল সার্টিফিকেট দেখলাম না যে। এসএসএল সার্টিফিকেট দেখতে হবে না, অটোমেটিক সেটা দেওয়া হবে, আচ্ছা ওটা দেখা লাগে না। এখানে যদি আপনার আরো কিছু চেঞ্জ করা বা দেখার কোনো কিছু থাকে দেখে, অথবা আপনার কাস্টমারের সব ডিটেলস এখানে থাকবে, তারপর যদি নিউ কাস্টমার প্রয়োজন হয় নিউ কাস্টমারে ক্লিক করে নেবেন, প্রোমো কোড থাকলে দিয়ে দিবেন, আর আমার থেকে নিলে প্রোমো কোডের দরকার হবে না, আমি যে প্রাইস বলে দিব সেটাই হবে, ঠিক আছে। তারপরে আপনি এখানে টিক মার্ক করে বিকাশ, রকেট যেটা আপনার দরকার সিলেক্ট করে চেক আউটে ক্লিক করে দিবেন। চেক আউটে ক্লিক করে দেওয়ার পর যে এখানে আপনার বিকাশ পার্সোনাল ওয়ালেট নাম্বার ডায়াল করবেন,
এই নাম্বারে টাকা পাঠাবেন, আর রেফারেন্স কোডের ভিতরে এই 1249টা উল্লেখ করে দেবেন। এই নাম্বারে টাকা পাঠাবেন, পাঠানোর সময় যখন রেফারেন্স অপশন আসবে 1239 এইটুকু লিখে দিলে হবে, আর কিছু করতে হবে না। যখন আমি দুইটা সার্ভিস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, আর ডোমেনে ঢুকে যদি এক কোম্পানি থেকে ডোমেন কিনেন, এক কোম্পানি থেকে যদি হোস্টিং কিনেন, সেক্ষেত্রে ম্যানেজ নেম সার্ভারে গিয়ে হোস্টিং কোম্পানির একটা অফিসিয়াল একটা নেম সার্ভার থাকে, আমাদের এটা বাই ডিফল্ট বসানো আছে, যে বাই ডিফল্ট বসানো আছে, ঠিক আছে। আর আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞাসা ক্লাউড হোস্টিং কিসের কাজ করে? ক্লাউড হোস্টিং মূলত হচ্ছে আপনি যখন ধরেন অনেক আপনার ভিজিটর, অনেক স্মুথ দরকার, প্রচুর পরিমাণে ভিউয়ার আছে আপনার, সেক্ষেত্রে আপনি ক্লাউড হোস্টিংটা ব্যবহার করুন, কারণ সেটার দাম অনেক। আপনি 1 বছরের যে বিলটা দিবেন সেটা হচ্ছে 1 মাসের বিল। ওখানে আপনি একটু ভালো করে দেখাই আপনাদের, বিষয়টা এরকম, যেটা আপনি 1 মাসের সার্ভিস নিচ্ছেন সেটা ক্লাউডে 1 মাসের বিল। দেখেন 850 টাকা 1 মাসের বিল, আর আপনি শেয়ার্ড হোস্টিং এ 1 বছরে 1 জিবির বিল কত? দেখেন 1 জিবির বিল কত। সো পার্থক্যটা অতটুকু, ঠিক আছে। ক্লাউড হোস্টিং এ কি ভিডিও রাখা যাবে? রাখতে পারবেন, সমস্যা, বাট ওখানে হচ্ছে আপনার র্যাম, রুম, এটার উপরে নির্ভর করে অনেক কিছু, ঠিক আছে। এখানে মূলত ভিডিও হোস্ট করার জন্য আমি রিকমেন্ড করি হচ্ছে ভিপিএস। আপনি 200 আপনার কি বলে, যদি অনেকেই সাপোর্ট করে আপনার মানে হোস্টিং এ ভিডিও, অনেকেই করে না, কারণ ওটা ব্যান্ডউইথ টানে তো প্রচুর, এই ব্যান্ডউইথটা টানে প্রচুর। আর ব্যান্ডউইথ টানলে র্যাম, তারপর হচ্ছে কোর, ঠিক আছে, এগুলো প্রচুর পরিমাণে কনজিউম করে। এই জন্য কেউ ভিডিও রেকর্ডটা চালু করে দেন। হ্যাঁ, রেকর্ড চালু আছে, ওগুলা হচ্ছে এই জন্য হচ্ছে ওগুলা কেউ দিতে চায় না হোস্টিং এ, কেউ মানে ভিডিও হোস্টটা মানে এলাও না। বাট আমার যদি মনে হয় যে আপনাকে দেওয়া উচিত, দিতে পারবো, তখন আমি দিয়ে দিই। বাট সব ক্ষেত্রে হোস্টিং এ কেউ ভিডিও হোস্ট করে না, মূলত সবাই সার্ভারে ভিডিও হোস্ট করে, যেখানে ম্যানেজ সার্ভার আছে এরকম 1500, 2000, 5000, 7000 করে এরকম এক একটা সার্ভার সবাই হোস্ট করে। অথবা আপনার প্রচুর পরিমাণে ভিজিটর, তখন এরকম সার্ভার নেয়। যেমন আমার কিছু নিউজ পেপারের কাস্টমার আছে যারা এরকম বড় বড় সার্ভার চালায়, কারণ ওদের ভিজিটর প্রচুর। আপনার যত ভিজিটর, ব্যান্ডউইথ আনলিমিটেড কোনো বিষয় না। এখানে আপনারা যারা আছেন বিষয়গুলো জেনে রাখবেন, ব্যান্ডউইথ আনলিমিটেড কোনো বিষয় না। যত ভিজিটর হবে, যখন আপনার র্যাম, আপনার কোর ফুল হয়ে যাবে, তখন ব্যান্ডউইথ কোনো কাজেই আসবে না। আপনারা দেখেন, আমি ওনার প্যানেলে একটু লগ ইন করি, লগ ইন করলে দেখতে পারবেন। লগ ইন করার নিয়ম হচ্ছে, কোম্পানি অলরেডি আপনাকে দিয়ে দিবে সিপ্যানেল লগইন লিংক, ক্লিক করে আপনারা লগইন করবেন। ইউজার নেম, ভাই আমার এটা ভেরিফাইড হয়েছে কিনা একটু দেখেন তো। আচ্ছা, ডোমেইন ভেরিফাইড হয়েছে কিনা? জি জি জি। এটা ভেরিফাই করছেন? কারণ এটা চলে গেলে ভেরিফাইড হয়েছে। আপনার ওখানে তো মেল যাওয়ার কথা, এটা ভেরিফাই হয়েছে। আরো একটা লিংক পাবেন, এখন না গেলেও কয়েক ঘন্টা পরেও যাইতে পারে। আমার এখানে 5টা মেইল আসছে, আমি 5টাই ভেরিফাই করছি, ভিউ করছি, কিন্তু কিছুই তো হচ্ছে না দেখতেছি। একটা ভেরিফাই আপনার অলরেডি হয়ে গেছে, এটা ঠিক আছে। আরেকটা ভেরিফাই আপনার করতে হবে, ওটা হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন। আমি একটু দেখাই, এই যে দেখেন অনেক ক্লায়েন্টের এরকম করে মানে ইয়াগুলা বন্ধ হয়ে যায়, কি বলে ডোমেইন গুলো অফ হয়ে যায়। দেখাই, ডোমেইন গুলো অফ হয়ে যায়, পরে ক্লায়েন্ট নক করে যে কি ব্যাপার। এই দেখেন, আমি এই দেখেন ইম্পর্টেন্ট নোটিস, ঠিক আছে, এই যে ডোমেইনটা ভেরিফাই করেন। এই যে জাহিদ এসসিও, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে, পেইড ব্যাচের স্টুডেন্ট, ভেরিফাই করে নাই, উনি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, শিখতেছে কাজ, ঠিক আছে। তো এরকম অনেকেই ভেরিফাই করে না। যাই হোক, ভেরিফাইটা করে ফেলবেন, ওটা নাহলে বন্ধ হয়ে যাবে। আবার 1 ক্লিকে ভেরিফাই করলে আবার 2-3 মিনিটের মধ্যে ডোমেইন অ্যাক্টিভ হয়ে যাবে, ডোমেইন বন্ধ হবে না। আচ্ছা, আপনার আমার একটা জিনিস জানার বিষয় ছিল আর কি। হ্যাঁ বলেন।
আচ্ছা, আপনি তো আর কি হোস্টিং ডোমেইন প্রোভাইডার, তাই না? তো আপনি এগুলো কিভাবে আর কি পরিচালনা করেন, সেটার ব্যাপারে আর কি একটু জানার ছিল আর কি। আমি পরিচালনা করি বলতে ধরেন একটা কম্পিউটার আমি কিনে নিই, মানে শর্টকাট বোঝাচ্ছে। জি আচ্ছা ভাই, আর বুঝলাম। একটা সার্ভার মিন হচ্ছে কম্পিউটার, ঠিক আছে? একটা সার্ভার মিন হচ্ছে কম্পিউটার। জি কম্পিউটার কিনে নেওয়ার পরে সেই কম্পিউটারটাকে আমরা সি প্যানেল, এই সি প্যানেলটা সেট আপ করি, সি প্যানেল লাইসেন্স সেট আপ করি, সি প্যানেল প্যানেল সি প্যানেল সি প্যানেল লাইসেন্সটা আমরা করি, এই সি প্যানেল কোম্পানির লাইসেন্সটা আমরা ইনস্টল করি। সেক্ষেত্রে আমাদের আপনার সি প্যানেলের যে প্রাইস থাকে, প্রাইসগুলো আমাদের প্রোভাইড করতে হয়, ঠিক আছে? সি প্যানেল লাইসেন্সের যে প্রাইসগুলো থাকে, বড় বড় প্যাকেজ আমরা এগুলা পার মান্থ, এগুলা লাইসেন্সের বিল পার মান্থ, ঠিক আছে? ওগুলা প্রোভাইড করি। তারপরে হচ্ছে আরো যে যে সকল সফটওয়্যার লাগে এটার সাথে ক্লাউড লিনাক্স, লাইট স্প্লিট, তারপরে আপনার সফটওয়্যার ক্লাস, অ্যাপ ইনস্টলার, ঠিক আছে, অ্যান্টিভাইরাস, এরকম লাইসেন্স থাকে $200-300। জি সেগুলো আমরা ইনস্টল করার পরে ওই কম্পিউটারের সাথে সেটআপ দেওয়ার পরে এরকম আপনারা সি প্যানেল লগ ইন করতে পারেন সহজেই। লগ ইন করার পরে কি কি পান আমি একটু দেখাই দিই। এরকম সি প্যানেল লিংক অফিসিয়ালি দিয়ে দিবে, আর ইউজার নেম পাবেন, ইউজার নেমটা এন্টার করবেন, তারপরে হচ্ছে আপনি পাসওয়ার্ড পাবেন, সি প্যানেলের পাসওয়ার্ডটা পাবেন, স্পেস রাখবেন না ফারুক ভাই, পাসওয়ার্ড পাবেন। যদি আপনার অ্যাকাউন্ট সাকসেস হয় লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আপনার এসএসএলটা ইনস্টল আছে কিনা সেটা দেখাবে প্রাইমারি ডোমেইনের পাশে, ঠিক আছে? আর হচ্ছে এসএসএল অলরেডি অ্যাক্টিভেট আছে। এক ভাই কোশ্চেন করেছিল, ভাই এসএসএলটা আছে কিনা, অলরেডি এখানে অ্যাক্টিভেট আছে, উপরে দেখাচ্ছে না, বাট উপরেরটা এটা হচ্ছে একটা এসএসএল কোম্পানিরিয়া, ঠিক আছে? সার্টিফিকেট। হ্যাঁ। আর ডান পাশে আপনার কত জিবি ডিস্ক আছে, ব্যান্ডউইথের পাশে দেখেন কোনো কিছু লেখা নাই, তার মানে হচ্ছে ব্যান্ডউইথ আনলিমিটেড, ঠিক আছে? যেগুলার পাশে স্ল্যাশ দিয়ে করা আছে যে এখানে এ পর্যন্ত লিমিট, সেগুলার পার্সেন্টেজ দেখায়, বাট যেটা আনলিমিটেড সেটা কোনো পার্সেন্টেজ নাই, যে দেখেন এগুলো কোনো পার্সেন্টেজ নেই। কতগুলা মাইস্কুয়েল ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন আনলিমিটেড, তারপরে আপনার সিপিইউ কত পার্সেন্ট ইউজ করতে পারবেন 100%, প্রসেসর ইউজ করতে পারবেন 20%, র্যাম দেওয়া আছে 1 জিবি, ঠিক আছে? প্রসেসর 100%, ঠিক আছে? এই হচ্ছে সি প্যানেলের রিভিউ। এর মধ্যে আমাদের লাগবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো লাগবে, এর মধ্যে আমরা এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো সফটওয়্যার ক্লাস দিয়ে, এই যেটা ওয়ার্ডপ্রেস, এটা আমরা পরে দেখবো। জি ভাই। তারপরে আছে হচ্ছে লাইট স্পিড, যেটা আমরা বললাম একটা সার্ভার লাইট স্পিড থাকে। তারপরে আছে হচ্ছে ক্লাউড লিনাক্স, ক্লাউড লিনাক্সের মাধ্যমে যেখানে সিলেক্ট পিএসপি, মানে পিএসপি ভার্সন চেঞ্জ করা যায়। ইমনে 365 হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস, যেটা আপনার ওয়েবসাইটকে সুরক্ষিত করবে যদি কখনো ভাইরাসের অ্যাটাক হয়। তারপর আমাদের সবচেয়ে প্রয়োজন হবে যে জিনিসগুলো, এর মধ্যে হচ্ছে আমি বলে দিচ্ছি কি কি আমাদের প্রয়োজন হবে, মানে একদম নিত্য প্রয়োজন একটা ওয়েবসাইট করতে গেলে এগুলো লাগবে। ফাইল ম্যানেজার, পিএসপি মাইঅ্যাডমিন, মাইএসকিউএল ডাটাবেস আর পিএসপি মাইঅ্যাডমিন একই জিনিস, বাট এখান থেকে কি করা যায় এটা আমি বোঝাচ্ছি। আর ইমেল অ্যাকাউন্টের মধ্যে গিয়ে ওই যে একটু আগে যে ইমেলের একটা উদাহরণ দিলাম, তাই না, যে জি ভাই। এই ডোমেনের নামে ইমেল ক্রিয়েট করতে পারবেন, যেখানে ক্লিক করে এখানে ধরেন দিলেন admin@farokfreelancer.com, এখানে ইমেলের পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করলে হয়ে যাবে, এটা আমি বাদ দিচ্ছি। তারপরে হচ্ছে আর তেমন কিছু জানার নাই, আর বাকিগুলা এখানে হচ্ছে ব্যাকআপ, এগুলো না জানলেও হবে আপাতত। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফাইল ম্যানেজার। আচ্ছা, এখন আমরা ফাইল ম্যানেজার যাওয়ার পরে আমরা অলরেডি দেখেছি আমরা যখন জ্যাম কিংবা ওয়াম্প ব্যবহার করি তখন কি থাকে, আমাদের ফোল্ডারের ভিতরে থাকে এইচটি ডক্স, তাই না? জি ভাই, এক্সটি ডক্স। কিন্তু এখানে থাকবে হচ্ছে পাবলিক এইচটিএমএল। পাবলিক এইচটিএমএল এর ভিতরে যত কাজ করবেন সেটা প্রিভিউ হবে। আচ্ছা দেখি ওনার ডোমেইন অ্যাক্টিভেট হয়েছে কিনা। ডোমেইন এখন অ্যাক্টিভেট হয় নাই, দেখি ডোমেইন অ্যাক্টিভেট হয়েছে কিনা, জানি না কি হইলো, ডোমেইনের কি হয়েছে একটু দেখে দেই আমি। হয়তো ভাইয়া অ্যাক্টিভ হইতে একটু টাইম লাগতে পারে। অ্যাক্টিভ হইছে, হুম। বাট
ব্যাপার। আচ্ছা যাই হোক, এটা আমি ইনকো দিয়ে দেখতে পারেন ট্রাই। না, এটা অ্যাক্টিভ হয় না ডোমেন। এটা আমি একটু পরে দেখছি, দাঁড়ান কেন অ্যাক্টিভ হয়তো একটু টাইম নিতেছে অ্যাক্টিভ না, হওয়ার জন্য। টাইম নেই না ভাইয়া আমার। ভাইয়া আমার আরেকটা ডোমেইন আছে, সেটা এটার সাথে অ্যাক্টিভ করে দিয়েন। আচ্ছা, আপনার ওই ডোমেনের নাম কি? ওই ডোমেইন নাম হচ্ছে যে kinun.org। আপনার ওই ডোমেনের নেম সার্ভার দুইটা বসান। জি ওই ডোমেন কি কেনা আছে? কেনা আছে। জি জি, কেনা আছে কেনা আছে। এই নেম সার্ভার দুইটা বসান, যে কোম্পানিতে কিনছেন ওই কোম্পানিতে ডোমেন ম্যানেজারে গিয়ে এই নেম সার্ভার বসান। এটা তো আমি বুঝি না ভাইয়া। আপনাকে অলরেডি আমি বুঝাই দিলাম না, ডোমেইন ম্যানেজারে আসবেন, ডোমেইনে আসবেন, ওই অ্যাকাউন্টে লগ ইন করে আসার পরে ডোমেইনটা আপনি দেখতে পাবেন। দেন এখানে ক্লিক করে ম্যানেজ নেম সার্ভারে যাবেন। ম্যানেজ নেম সার্ভারে গিয়ে এই যে এই দুইটা ইউজ কাস্টম নেম সার্ভার দিয়ে এই দুইটা আপনি বসায় জাস্ট সেভ চেঞ্জ করবেন। চাইলে তো পাশাপাশি অনেকগুলো বসানো যায়, তাই না ভাইয়া? বসানো যায়, কিন্তু দুইটাই তো যথেষ্ট, আর লাগে না তো। আচ্ছা আচ্ছা, আপনারা একটু লাইনে থাকেন, দেখি ওনার ডোমেইন অ্যাক্টিভ হয় নাই কেন, আমি দেখি দাঁড়ান। মানে এই যে যে বিষয়গুলা ছোট্ট বিষয় হতে পারে, বাট একা একা শিখতে গেলে আপনার অনেক টাইম লাগবে। যেমন এখনই বুঝাই দিলাম, ভাই বললো ভাই বুঝতেছি না। এই যে যে বিষয়গুলা, যারা নতুন আছেন বিশেষ করে আমি তাদের জন্য বলছি, বিষয়গুলা খুবই সহজ আবার খুবই হার্ড, ঠিক আছে? তো যাই ভাইয়া হোক, এখানে যেরকম দেখাইছেন ওদের এখানে তো এরকম দেখাচ্ছে না। আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ওদের সাইডে ঢুকছি, কিন্তু ঢুকতে অনেক সময় লাগতেছে। আমি নিয়েছিলাম এটা গ্রোবিট থেকে। আমিও কোম্পানি চিনি না। ওই যে ফখরুল ভাই নাকি ওনার, হয়তো মেবি এটা। আচ্ছা যাই হোক, আপনার ডোমেনটা অ্যাক্টিভ হয় নাই, আমার ব্যালেন্স নীল হয়ে আছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স 0 হয়ে আছে। আমি 3 দিন আগে ব্যালেন্স রিসার্চ করছি, আমাকে দেয় না এখন। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। কিভাবে ইনস্টল করতে হয় আমি অন্য ডোমেইন থেকে দেখাই দিতেছি, দাঁড়ান অন্য একটা ডোমেইনে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে তো সমস্যা নাই, তাই না? জি ভাইয়া দেখেন, সমস্যা নেই। আচ্ছা দেখাই দিচ্ছি। উম, আচ্ছা, আপনারা একটু 2টা মিনিট লাইনে থাকেন। হ্যাঁ, আমি 2 মিনিট পরে ব্যাক করতেছি, দাঁড়ান। ধরেন আপনি সিপ্যানে লগ ইন করলেন, ঠিক আছে? ধরেন আমার এই ডোমেইনটা অফিসিয়াল ডোমেইন, তো এখানে সার্ভারের স্ট্যাটাসটা আছে, এটা আমি পাবলিক HTML এর ভিতর থেকে এটা আমি মুভ করে নিচ্ছি। দেন আমি আপনাদের দেখাচ্ছি বিষয়টা। মূলত বিষয়টা আসলে কি আমি একটু দেখাচ্ছি আপনাদের। আমি এগুলো একটা ফোল্ডারে আমি রেখে দিই, দেন আমি এগুলো আবার ব্যাক করাবো। আমি আবার ডিলিট করে দিয়ে এগুলো আবার ব্যাক দিব। স্যার আপনার ধরেন ভাই আপনার স্ক্রিন শেয়ার হয়নি। আর স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা যাই হোক, আমরা কিভাবে একটা ওয়েবসাইটে ইনস্টল করতে পারি ওয়ার্ডপ্রেস, সেক্ষেত্রে আমাদের প্রথমে যেতে হবে ফাইল ম্যানেজার। প্রথমে যেতে হবে কই? ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে আসার পর আমরা যেটি করব সেটা হচ্ছে পাবলিক HTML এর ভিতরে ঢুকবো। পাবলিক HTML এর ভিতরে এখানে ভাইয়া আমরা রেকর্ডিং যে কে যেন হয়। ওয়ার্ডপ্রেসটা, হ্যাঁ অবশ্যই রেকর্ড হচ্ছে। আমরা ওয়ার্ডপ্রেসটা, যে ফাইলটা আমরা wordpress.org থেকে ইনস্টল করেছিলাম, মনে আছে? জি আমরা ভাইয়া। ডাউনলোড করেছিলাম।
সেই ফাইলটা আমরা এখান থেকে সিলেক্ট ফাইলে গিয়ে আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে সেটা আমরা আপলোড করব সেম ওয়ে। আচ্ছা আমি দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস। আচ্ছা আমি সেটা আপলোড দিয়ে দিলাম। ওকে, আপলোড হতে থাকুক। এরপরে আমাদের কয়েকটা কাজ ছিল, মাইএসকিউএল ডাটাবেস ক্রিয়েট করা, ইউজার নেম ক্রিয়েট করা। আপলোড দেবে? হ্যাঁ, জিপ ফাইলটাই আপলোড করবেন। আমরা এরপর আসবো হচ্ছে সিপ্যানেলের ভিতরে মাইএসকিউএল ডাটাবেস নামে এই অপশনে, দ্বিতীয় লাইনের দ্বিতীয়টা। এটাই আসার পর আমরা যেটা করব, একটা মাইএসকিউএল ডাটাবেস ক্রিয়েট করব। আচ্ছা আমরা ডাটাবেসের নাম দিলাম ধরেন ডাব্লিউপি, ধরেন ডাব্লিউপি। আমরা ক্রিয়েট ডাটাবেসে ক্রিয়েট করলাম, ক্লিক করে আমরা ডাটাবেসের নামটা পেলাম। আমরা ব্যাক দেব। ব্যাক দেওয়ার পরে আমরা যখন লোকাল হোস্টে কাজ করেছি তখন আমাদের ইউজার নেম ছিল রুট, পাসওয়ার্ড ছিল কি ব্ল্যাঙ্ক। বাট এখানে একটু নিচের দিকে নামলে মাইএসকিউএল ইউজার পাবেন। ইউজারটা আমাদের নিজে থেকে ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। তাহলে দিলাম, এটার নামও দিলাম ধরেন সেম ডাব্লিউপি। ডাব্লিউপি মিন হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখান থেকে পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করে আমরা একটা নতুন পাসওয়ার্ড জেনারেট করে এখানে টিক দিয়ে আমরা ইউজ দিলাম। পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেল, দেন আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করব। আচ্ছা আমাদের ইউজারও ক্রিয়েট হয়ে গেছে। ওকে, নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে ইউজার ক্রিয়েট হয়ে আছে। এই হচ্ছে ইউজারের নেম, আর একটু উপরের দিকে এই হচ্ছে ডাটাবেজের নেম। আচ্ছা আমরা ক্লিয়ার এই বিষয়ে সবাই? জি ভাই ক্লিয়ার, কিন্তু এটা কখন আমাদের দরকার হবে? যখন কাজ করবেন তখনই দরকার হবে, সিম্পল অ্যান্সার। যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাবেন তখনই দরকার পড়বে। আমরা যে আপলোড করলাম, আপলোডটা 100% শেষ, ঠিক আছে? আমাদের আপলোডটা 100% শেষ। দেন আমরা ব্যাক করব, এখানে গো ব্যাকে ক্লিক করে আমরা ব্যাক করব। দেখেন আপলোড হয়ে আছে, এটাই রাইট মাউস ক্লিক করে আমরা এক্সট্রাক্ট করে আমরা আনজিপ করে নিব। ফাইলটা আমরা আনজিপ করে নিব। আচ্ছা ফাইলটা যখন আমাদের আনজিপ হয়ে যাবে তখন আমাদের ফাইলটা ওয়ার্ডপ্রেস ফোল্ডারে সাধারণতও হতো, এখনো তাই হয়েছে। ওয়ার্ডপ্রেস ফোল্ডারে গিয়ে আমরা সিলেক্ট অল করে এভাবে টান দিয়ে এভাবে ধরে 19টা ফাইল ধরে রাখছি আমি, মাউস দিয়ে ধরে এভাবে টান দিয়ে এখানে পাবলিক HTML এনে ছেড়ে দিব, অথবা এখান থেকে মুভে ক্লিক করে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস লেখাটা কেটে ব্যাক দিয়ে পাবলিক HTML এ মুভ করে দিব, একই কাজ। দেন আমরা একটা ব্যাক দিলে এই যে চলে আসছে। এখন আমার ওয়েবসাইটটা যদি আমি এন্টার করি তাহলে আমি কি পাবো? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সেই অপশনটা পাবো। বুঝলাম আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ফাংশনটা পাবো। দেন আমরা কন্টিনিউ করব। তারপর আমাদের এই 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে ডাটাবেস নেম ক্রিয়েট করছি, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেম ক্রিয়েট করেছি, পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, ডাটাবেস হোস্ট, আর হচ্ছে টেবিল প্রিফিক্স লাগে না। তার মানে আমাদের উপরের 3টা কাজ অলরেডি করা শেষ। ডাটাবেস নেম কি ছিল, তার আগে আমি পাসওয়ার্ডটা বসাইনি। এই ছিল ডাটাবেসের পাসওয়ার্ড, সবার মনে আছে তো? ডাটাবেসের পাসওয়ার্ড কি ছিল? জি ভাই মনে আছে। আর এই হচ্ছে ডাটাবেসের ডাব্লিউপি ব্যবহার করছি, বাট আপনার সিপ্যানেলের ইউজার নেমটাও ডাটাবেসের নাম পুরোটা। যেন আমরা পুরোটা কপি করব, কপি করে ডাটাবেস নেম পেস্ট করলাম, নেমে পেস্ট করলাম। দেন হচ্ছে আমরা আবার ডাটাবেস ইউজার নেমে যাব, গিয়ে কপি করব, দেন হচ্ছে ডাটাবেস ইউজার পেস্ট করব। 4 নাম্বার 5 নাম্বার আমাদের কোনো কাজ নাই, শুরু থেকে বলছি। প্রথম 3টার কাজ সবার মুখস্থ হয়েছে তো কিভাবে করব? ওকে, বুঝতে পারছি সবাই? জি ভাই। এখন কি সাবমিটে ক্লিক করতে পারি আমরা নিয়ম অনুসারে? কিন্তু না, এখানে আর একটু কাজ আছে যেটা আমাদের লোকাল হোস্টে অটোমেটিক করা থাকে। সেটা হচ্ছে এখানে লেখা আছে দেখেন, অ্যাড ইউজার টু ডাটাবেস। ইউজার নেম এবং ডাটাবেস নেমে ক্লিক করে অ্যাড করতে হবে। এটার কারণ কি, এই জিনিসটা আপনাদের একটু বুঝায় বলি। সেটা হচ্ছে আপনার ডাটাবেসের ভিতরে যে ডাটাগুলো যাবে তার একটা পারমিশন, অ্যালার্ট, ডাটাবেসের ভিতরে ফাইল ক্রিয়েট করবে, ডাটাবেসের ফাইল ডিলিট করার অপশন, ডাটাবেসের ফাইল ইন্ডেক্স হবে, লক হবে, টেবিল সিলেক্ট হবে, এই সবগুলো আমরা অল প্রিভিলেজে ক্লিক করে মেক চেঞ্জ করে দিব। সবগুলো যখন আমরা পারমিশন দিয়ে দিলাম, পারমিশন না দিলে কিন্তু সাবমিট দিলে হবে না, দেখবেন হবে না। দাঁড়ান পাসওয়ার্ডটা আমি কপি করে নেই, আমি দাঁড়ান আবার আনচেক করে দিই, এগুলা সিলেক্ট অল করে আনচেক করে দিলাম। ওকে, এই দেখেন সাবমিট দিই, কি হলো? ক্যান নট সিলেক্ট ডাটাবেস, ট্রাই এগেইন। আচ্ছা পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দেই,
এখন আবার যদি আমি সিলেক্ট অল করে আমি যদি সেভ চেঞ্জ করি, দেন এখন সে পারমিশনটা মানে ডাটাবেজের ভিতরে সে ঢোকার পারমিশনটা পাইল। দেন সাবমিট করলে দেখেন অলরাইট রান দ্য ইনস্টল। আচ্ছা, ইউজার নেম দিলাম ধরেন সাইট টাইটেল দিলাম ধরেন WDD, ইউজার নেম দিলাম আমার নাম, পাসওয়ার্ড যেটা আছে এটাই থাকুক, আমি একটু পর তো ডিলিটই করে দিব। আর এটা আনচেক করে ইনস্টলে ক্লিক করব, সামান্য একটু ওয়েট করবেন, ইনস্টল হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাদের জন্য নতুন আরো তো অনেক কিছু ফ্রিতে শেখাবো, এটার জন্য আমি একটা টিউটোরিয়ালে বানাই রাখবো, কি বলেন? সুন্দর করে একটা টিউটোরিয়াল বানাই রাখলে আপনাদের আর অসুবিধা হবে না, তাই না সবার? জি ভাইয়া, এটা আমারে পার্সোনালি দিয়েন ভাইয়া, নাইলে গ্রুপে লিংক দিয়েন। আচ্ছা, আমি কালকে বা পরশুর মধ্যে এটা আমি আবার বানাই রাখবো, এটা ভিডিও দিব এবং আমি বানাইও রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এই দেখেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, আমরা পাসওয়ার্ডটা ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা দেখে কপি করে আমরা লগইনে ক্লিক করি, কারণ পাসওয়ার্ড কি দিছি আমি নিজেও জানি না, এইজন্য। ঠিক আছে, লগইনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, দেন হচ্ছে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিলে লগইন হয়ে যাবে। তো ওয়েট করব, পাসওয়ার্ড ম্যাচ হলে আমাদের লগইনটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, পিএসপি মাইঅ্যাডমিনের কাজটা কি, ও পাশে লগইন হইতে থাকুক। পিএসপি মাইঅ্যাডমিন হচ্ছে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাইঅ্যাডমিন ইউজ করতাম না, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাইঅ্যাডমিন, মনে আছে সবার? মনে আছে কি সবার? জি ভাইয়া, মনে আছে। এটাই সেই জিনিস, এটাই সেই জিনিস যেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাইঅ্যাডমিন, বাট আমরা হোস্টিং এ পিএসপি মাইঅ্যাডমিনে না গিয়েও আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারলাম। এই দেখেন আমাদের ডাটাবেসটা, কিন্তু এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করার অপশন নাই, যেমন আমাদের লোকাল হোস্টে ছিল, তাই না? এতটুকুই পার্থক্য। ডাটাবেস মাইএসকিউএল থেকে ক্রিয়েট করতে হয়, মাইএসকিউএল এর ভিতরে এসে ক্রিয়েট করতে হয়, আর পিএসপি মাইঅ্যাডমিনের ভিতরে এসে আমরা ডাটাগুলো দেখতে পারবো। এটা ক্লিক করে আমরা ডাটাগুলো দেখতে পারবো, হ্যাঁ ডাটা ইনস্টল হয়েছে। এই দেখেন আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকে গেছি। আমরা যদি ভিজিট সাইটে যাই তাহলে দেখেন আমরা খুব সুন্দর দেখতে পারবো যে সাইট আমাদের ভিজিট হচ্ছে, দেখেন। ঠিক আছে, পারফেক্ট সবকিছু। আচ্ছা, এখন এত ঝামেলার ওয়েতে না গিয়ে আমি সব ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আমি সব ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? সবাই আছেন? হ্যালো? জি ভাইয়া, শোনা যাইতেছে? জি ভাইয়া, আছি। আচ্ছা, আমি সব ডিলিট করে দিয়েছি, এখন সাইটে কিছুই নাই। আর সব ডিলিট করার পরে আমি মাইএসকিউএলটাও ডিলিট করে দিব, এই যে এখানে আসার পরে এই যে ডিলিট, এই যে ডিলিট। হ্যাঁ, মাইএসকিউএল ডাটাবেসটা আমি ডিলিট করে দিব, ইউজার নেম পাসওয়ার্ড আমি ডিলিট করে দিব, আমার লাগবে। আমি এখন 1 মিনিটে জাস্ট কোনো কিছু ছাড়াই 2 ক্লিকে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এখন দেখাবো। ওকে, আমরা একদম নিচে এখানে চলে আসবো, ওয়ার্ডপ্রেস। সবাই মাইকটা বন্ধ করি। ফারুক ভাই, আপনার ওখানে প্রচুর নয়েজ। আচ্ছা, আমরা এখানে সি প্যানেলে আসার পর একদম লাস্টে আসার পর দেখবো স্ক্রিপ্টের মধ্যে আছে ওয়ার্ডপ্রেস সহ আরো প্রচুর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো 400-রও অধিক আছে। ঠিক আছে, 400-রও কতগুলো আছে বলেন তো? 400 প্লাস। আচ্ছা, কি হইলো, আমি কি করলাম আল্লাহ জানে, লগ আউট হয়ে গেল। শিট, লগ আউট হয়ে গেছে, আমি তো পাসওয়ার্ডও জানি না। আচ্ছা দাঁড়ান, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, এখন ফারুক ভাইটাই দেখাই, সমস্যা নেই। যখন ডোমেইন অ্যাক্টিভ হবে তখন আমরা দেখতে পারবো সাইট, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা দাঁড়ান ফারুক ভাইটাই দেখি। আমরা ফারুক ভাইটার কিভাবে আছে আমি একটু রিলোড করে আমি এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে আসি। পাসওয়ার্ড ছিল এটা। আচ্ছা, ইউজার নেম হচ্ছে ফারুক ফ্রিল্যান্সার, এই হচ্ছে লগইন করলাম। আচ্ছা, ফারুক ভাইকে শুরুতে সবাইকে বলে দেই কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের পাসওয়ার্ড দিবেন। এই যেখানে দেখেন, এই যে এখানে ইউজারের আইকন আছে, এখানে ক্লিক করে যে পাসওয়ার্ড সিকিউরিটি, এখানে যাবেন।
এখানে ঢোকার পরে ওল্ড পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড দিবেন দুইটা, তারপর সেভ চেঞ্জে ক্লিক করবেন। এটা দরকার নেই, ঠিক আছে? ওকে, আমরা নিচের দিকে চলে আসবে, ওয়ার্ডপ্রেস এটা ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পর আমাদের কাছে একটা ফেস আসবে, ইন্টারফেস আসবে, যেটা আমরা ক্লিক করে আমরা এই যে এখানে লেখা আছে দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও। এখানে এটা হচ্ছে একটা পেজে, মানে আমরা যখন কাজ করেছি আমাদের লোকাল হোস্টে, তখন আমরা একটা ফোল্ডার ইনস্টল করেছি। এটা হচ্ছে সেই ফোল্ডার, farokfreelancer.com/wp ফোল্ডার নামে ইনস্টল হয়ে যাবে। এটা কেটে নেবেন সবাই, মনে থাকবে? আল্লাহ, কেটে আমি এন্টার দেওয়ার সাথে সাথে আমার ইনস্টল শুরু হয়ে গেছে। বাকি প্রসেস গুলো দেখাইতে পারলাম। আচ্ছা, হইতে থাক, হ্যাঁ, ইনস্টল এটা হইতে থাক। আমার জানি ভাই ওগুলো ইজি আছে, দেখলেই পারবে সবাই। এই জন্য সবাই ইজি, আমি আবারও দেখাচ্ছি, প্রবলেম নেই, এটা ইনস্টল হয়ে যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। দেখছেন? হ্যালো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, সাবডোমেনের ক্ষেত্রে আমরা কি করব ওই ডব্লিউপি এর জায়গায়? আপনি সাবডোমেইন আগে ব্যবহার করবেন নাকি পরে ব্যবহার করবেন? মানে না, এভাবে পরে ব্যবহার ব্যবহার করব। না না না, পরে ব্যবহার করার জন্য হচ্ছে এটা সম্পর্কে ওই একটু ডাব্লিউ আলোচনা এর জায়গায় আপনি যে কোনো নাম দিবেন। মানে আমি বিষয়টা আচ্ছা, আবার দেখাচ্ছি। ধরেন আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন, এই ব্লক থেকে আপনি ওয়ার্ডপ্রেসে আসবেন। এই দেখেন নিচের দিকে আমি ইনস্টল করছিলাম, এটা আমরা চাইলে এখানে ডিলেটে ক্লিক করে আমরা আবার সব রিমোট ডিরেক্টরি, রিমুভ ডাটাবেস ইউজার নেম, রিমুভে ক্লিক করলে আমার আবার রিমুভ হয়ে যাবে সব, ঠিক আছে? 1 মিনিট বা 30 সেকেন্ড লাগবে রিমুভ হতে, রিমুভ শেষ হওয়া। আচ্ছা, আমরা আবার ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখব। আচ্ছা, এখানে আপনার যদি আগে সাবডোমেইন দিতে চান আগে, তাহলে হচ্ছে এখানে আসবে, এখানে এসে সাবডোমেইনে ক্লিক করে, যেমন সাবডোমেইনের নাম দিবেন, ধরেন কি নাম দিব বলেন, নাম বলেন, ফারুক ভাই নাম বলেন একটা। ফ্রিল্যান্সার ফারুক দিতে পারেন। না, ওটা তো নামই আছে। ধরেন আমি দিলাম হচ্ছে পোর্টফোলিও, হ্যাঁ, পোর্টফোলিও.ফ্রিল্যান্সার ফারুক। আচ্ছা, এটা এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে পাবলিক HTML এর ভিতরে, ঠিক আছে? এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। দেখেন আমি একটু ফাইল ম্যানেজারের ভিতর যদি যাই, আমরা দেখতে পাবো এই যে দেখেন পোর্টফোলিও নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটা কিভাবে ঢুকবে? এখন এরকম একটা ডোমেইন হিসেবে ঢুকবে, এরকম ডোমেইন। আগে আপনার ওই সংখ্যা, ওইটা হচ্ছে সাবডোমেইন, এবং চাইলে আপনি এই জিনিসটা কাট করে পিছনে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এভাবে। ওকে, আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে কি যে এটা কোনো লিমিট আছে যে এই জিমেইল? লিমিট নাই, কোনো লিমিট নাই। এটা আমি একটু রিলোড দিয়ে নিই। এখন দেখেন, এখন দুই টাইপের আমরা ক্রিয়েট করতে পারবো। এটা কি আনলিমিটেড করা যাবে না? হ্যাঁ, আনলিমিটেড। আচ্ছা, আমি একটু দুইটা টাইপের দেখাই। ধরেন ইনস্টলে ক্লিক করবেন, এখানে দেখেন, এখানে যদি যখন আমরা সিলেক্ট করবো, দেখেন portfolio.farokfreelancer.com। এখন এটা কেটে দিলে এই নামে হবে, ঠিক আছে? ইনস্টল। আবার যদি চান যে না, farokfreelancer.com/ ধরেন দিলেন হচ্ছে ডেমো নিউজ সাইট, হ্যাঁ, এমন দিলেন, তখন হবে কি farokfreelancer.com/ এই যেটা হবে, এই নামে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার আমরা? জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, এখানে হচ্ছে সাইট নেম, যখন আমরা লাস্ট স্টেপে দিই সাইটের নামটা, সাইটের ডেসক্রিপশন লাস্ট স্টেপে লাগে না, বাট এখানে আপনারা দিবেন। আর এখান থেকে অ্যাডমিনের জায়গায় আপনার নাম দিবেন, ইউজার অ্যাডমিন পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ড দিবেন, এখানে আপনার ইমেল দিবেন। দেন আর কিচ্ছু করতে হবে না, ইনস্টলে ক্লিক করে দিন, ব্যাস কাজ শেষ, ঠিক আছে? 1 ক্লিকে ইনস্টল, লাগবে মাত্র 1 মিনিট। তাহলে তার আমরা ওই প্রসেসে যাচ্ছি না। আর এখান থেকে আপনারা আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন সিলেকশন আগে করতে পারেন। আর যদি কোনো কারণে ইনস্টলে প্রবলেম হয়, সেক্ষেত্রে এই যেখানে অ্যাডভান্সে ক্লিক করে এই যে এই জিনিসগুলো একটু পাল্টাই দিবেন। এই যে এখানে 59 লেখা আছে, ঠিক আছে? এই 59টা লেখা আপনি চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিবেন, এরকম আবল তাবল কিছু দিয়ে দিবেন, 3-4টা অক্ষর, ঠিক আছে? এটা হচ্ছে ডাটাবেসের নাম, মাঝে মাঝে হয় না, এটা ইনস্টল করে দিন। ক্লিয়ার আমরা সবাই? ক্লিয়ার কিনা সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু এখান থেকে যদি আমরা ইনস্টল করি, তাহলে কি আমাদের কি কোনো ওই ডাটাবেস থেকে কি ওগুলো ক্রিয়েট করা লাগবে নাকি? কিছু ক্রিয়েট করতে হবে না, সে অটোমেটিক নিবে। যে আমি দেখাই দিতেছি, দাঁড়া,
এই যে ধরেন মাইস্কুল ডাটাবেসের ভিতরে কিছুই নাই, এই দেখেন কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক। ধরেন আমি এখন এটা ক্রিয়েট করব। ওকে, আমি এখন ধরেন ক্রিয়েট করব ডাটা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। দেখেন আরেকটা জিনিস দেখেন, এটাও হয়ে যাবে অটোমেটিক, তাই না? এই যে এখান দেখেন পাবলিক HTML এর ভিতরে কিছু নেই, একটা ফোল্ডারের নাম, ফোল্ডারের ভিতরে কিছু নেই। ঠিক আছে, আমি এখন ইনস্টল দিব। ইনস্টল ফারুক ভাইয়ের আমি এই অ্যাক্সেস গুলাই ব্যবহার করি। ইউজার নেম দেই হচ্ছে ফারুক ফ্রিল্যান্সার, আর পাসওয়ার্ড দেই হচ্ছে এটাই। ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম হচ্ছে এইটাই। আর এটা 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 আচ্ছা, ইমেলটাও আমি চেঞ্জ করে দেই, ইমেল দিয়ে দিই হচ্ছে এটা। আচ্ছা, ইমেল দিয়ে দিই হচ্ছে আমি এটা। আচ্ছা, ওকে। আর বাকি সব ঠিক আছে। এখান থেকে WP কাটবো, ভার্সনটা আমার যেটা লেটেস্ট সেটাই রাখবো। আর এখান থেকে HTTP রাখেন বা HTTPS যেটা আপনার দরকার হয়। আর আমরা সাব ডোমেইনে করব না, মেইন ডোমেইনে করব। ওকে ফাইন, আমরা ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, আপনাদের কোশ্চেনের অ্যানসার এখনই পেয়ে যাবেন। আচ্ছা, ইনস্টল শেষ। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ইউআরএল, আর এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। যেহেতু ডোমেইনটা রেজিস্টার হয়নি সেটা দেখাইতে পারতেছি। আচ্ছা, ডাটাবেস ব্ল্যাঙ্ক, তাই না? ইউজার নেম ব্ল্যাঙ্ক, তাই না? তো আমি একটু রিলোড করি, দেখেন তো ডাটাবেস আসছে। ডাটাবেসের সাইজ 1.61 MB। আর ইউজার আসছে, ইউজারের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব আসছে। আচ্ছা, এখানে অ্যাড, দুইটা অ্যাডে ক্লিক করে দেখি যে ওরা কি কি অ্যাড করছে অটোমেটিক। দেখেন সবগুলো অ্যাড করে রাখছে। আর আমরা এখন ফাইল ম্যানেজারে দেখি, একটু রিলোড করি, দেখেন আসছে সবগুলা। জি ভাই, আসছে সবগুলো। ক্লিয়ার আমরা সবাই? ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে এভরিথিং ক্লিয়ার আমরা সবাই? সবকিছু বোঝা গেছে। আজকের পরে আমার মনে হয় না ডোমেইন হোস্টিং কেনা থেকে শুরু করে ইনস্টল করা পর্যন্ত কারো কোনো সমস্যা হবে। কারো হবে? থ্যাংক ইউ ভাই, আপনি কেউ আছে? বুঝতে পারছি। না ভাইয়া, টিউটোরিয়াল দেখে শিখে নেব ইনশাআল্লাহ। আবারও টিউটোরিয়াল? সমস্যা নাই, ভাইয়া দেখে কিছু নিন। পারি না তো, সেজন্য একেবারে এটা অনেকবার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটাই আপনারা দেখে শিখে নিন। ওকে, জি ভাই, এখন ক্লাস স্টার্ট করেন। আচ্ছা ক্লাস স্টার্ট করব। আচ্ছা, আমরা তারপরে করি ক্লাস স্টার্ট। আচ্ছা ভাই, এলিমেন্টর প্রো দিয়ে কবে আমাদেরকে দেখাবেন? এলিমেন্টর প্রো দিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে শিখব। আর সবাইকে রিকমেন্ড করি যার যার মতো মন চাইলে পারচেজ করে ফেলেন, কারণ অফলাইনে আসলে কাজ করা, জি ভাই, ডিফিকাল্ট। কাজ করা আর না করা একই কথা। ঠিক আছে, কাজ করা না করা একই কথাই। যেহেতু এই সেক্টরে আসছেন, আমি প্রথম দিনই বলছি এই সেক্টরে আসলে আপনার প্রথমে ডোমেইন হোস্টিং এর জন্য টাকা খরচ করতে হবে, তাহলে আপনার এই সেক্টরটা আপনার জন্য না। আমি বলছিলাম না এই সেক্টরটা এটা কি আমাদের 200 টাকা বুঝি নাই। হ্যালো, কি বললো? উনি মনে হয় কিছু থেকে 200 টাকা লাগবে, ওইটা বলছিলাম যে 1200 টাকা বলছি। হচ্ছে শুধুমাত্র হোস্টিং প্রাইস। এখানে কিছু প্যাকেজ আছে, আপনার যে প্যাকেজ প্রয়োজন আপনি সেই প্যাকেজে যাবেন। আমি প্যাকেজ দেখাই দিচ্ছি। আপনার 1 GB যদি কিনেন 850 টাকা 1 বছর, আর 1 মাসের জন্য কিনলে হচ্ছে 85 টাকা। প্রতি মাসে বিল দিতে হবে। 1 মাসে বিল দিবেন না, আপনার সার্ভিস অটোমেটিক ডিলিট হয়ে যাবে, পুরোনো ডাটা আর ফিরে পাবেন না। আর যেটা হচ্ছে 5 GB, সেটার অফিসিয়াল দাম হচ্ছে 2750 টাকা। আপনাদের জন্য করে দিছি আমি 1200 টাকা, প্রায় 70% ডিসকাউন্ট 1 বছরের জন্য। আর যদি আপনারা .com ডোমেইন নেন, .com, সেক্ষেত্রে ওই টাকার সাথে মানে হোস্টিং এর টাকার সাথে .com নিলে 650 টাকা ইনক্লুড হবে। যে .com লিখে যদি আমি সার্চ করি, আমি আমার নাম অ্যাভেলেবেল থাকলে আমাকে প্রাইস দেখাবে। ঠিক আছে, অ্যাভেলেবেল আছে এখানে, আমার একটা প্রাইস দেখাচ্ছে। আমি যদি বিডিটি করি উপর থেকে, আমার বাংলা টাকা দেখাবে। ঠিক আছে, আমি যদি একটা নাম লিখে সার্চ করি,
আমার ডোমেন অ্যাভেলেবেল থাকলে আমাকে বাংলা টাকা দেখাবে 650 টাকা। আর যদি আমরা XYZ ডোমেন নেই সেক্ষেত্রে সেই টাকার সাথে আমাদের 110 টাকা, এখন ডোমেনের দাম হচ্ছে 150 টাকা, এটা ট্রান্সফার করা হয় নাই, 150 টাকা ইনক্লুড করতে হবে। মানে বিষয়টা হচ্ছে আপনি যদি ধরেন 5 GB হোস্টিং প্লাস হচ্ছে .com নেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে হচ্ছে 1850 টাকা। আপনি যদি 5 GB হোস্টিং প্লাস হচ্ছে আপনি যদি হচ্ছে .xyz নেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে হচ্ছে 1350 টাকা। আপনি যদি 1 GB হোস্টিং প্লাস হচ্ছে .com নেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে হচ্ছে হলো 850 আর হচ্ছে 650, কত হয়? 1900 টাকা। 1900 হয় না? ভাইয়া এই লিস্টটা একটু আমাদের স্কেপ গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি। আপনি যদি নেন 1 GB হোস্টিং প্লাস XYZ ডোমেন সেক্ষেত্রে আপনার বিল হবে হচ্ছে হলো 1000 টাকা। এখন প্র্যাকটিস করার জন্য আপনারা সবচেয়ে ভালো হচ্ছে কেউ যদি চান যে .com এ নেবেন সেক্ষেত্রে 1850 টাকার রিকমান্ড, আর যদি এমনি চান তাহলে 1000 টাকা অথবা 1200 টাকার রিকমান্ড, যেটা আপনার রিকমান্ড মনে হয় সেটা আপনি করেন। আমি রিকমান্ড করি হচ্ছে যে XYZ ডোমেন নেবেন, তার জন্য হচ্ছে এটা ঠিক আছে, রিকমান্ড করি। আর যদি মানে প্রফেশনালি নিতে চান যে ডোমেন একটা নিবই তাহলে 1 নাম্বারটা, আর যদি নর্মাল ক্ষেত্রে টাকার সমস্যা থাকে তাহলে হচ্ছে 2 নাম্বারটা 4 নাম্বারটা। আর যদি টাকার কারো সমস্যা না থাকে এটা হচ্ছে আমি মূলত 5 স্টার দিয়ে দিই এটাকে, 5 স্টার, ঠিক আছে, এটা আমি 5 স্টার দিই। কারণ যার নিজের নামে পোর্টফোলিও বানাইতে চায় একটা .com এর আলাদা একটা ভ্যালু থাকে আমাদের, ঠিক আছে, .com এর একটা আলাদা ভ্যালু থাকে, মানে 500 টাকা খরচ একটু বেশি লাগলেও আমাদের সেই ভ্যালুটা নির্বাচন করা। আমি 3 নাম্বারটা রিকমান্ড করি না, 1 নাম্বারটা টপ রিকমান্ড করি, আর হচ্ছে তা না হলে 4 নাম্বারটা সরাসরি রিকমান্ড করি। যদি কেউ 1 নাম্বার প্যাকেজে না যান সে 4 নাম্বার প্যাকেজে যান, অথবা আপনার যদি হোস্টিং এর খুব দরকার হয় যে 5 GB আপনার লাগবে সেক্ষেত্রে আপনি 2 নাম্বারে যান, ঠিক আছে। এই দুইটা আপনাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সবাইকে, সব গ্রুপে আপনাদের যাদের গ্রুপে দরকার দেখে নেন, 3টা গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা আসলে কি করতে চাইতেছেন সেটার উপরে নির্ভর করে আপনারা কাজে আগান, ঠিক আছে। আমি আপনাদের শুরু থেকে এখন পর্যন্ত আমি সবকিছুই ভালো চাই, আপনারা যেন এখনোই ভালো কিছু করতে পারেন, ঠিক আছে, আমি এটাই চাচ্ছি। আর এখন আমরা তাহলে একটু কাজে আগাই না? আমাকে কেউ একজন এই মিটের লিংকে আমাকে একটু ডেমো সাইটটা দিতে পারেন, আমরা একটু আলোচনা করতাম। একটু ডেমো সাইটটা কেউ দিবেন একটু ফাইবারের কাজের জন্য? বুঝতে পারিনি ভাইয়া কোন ডেমোর কথা বলতেছেন। বলতেছি, সরি, ফাইবার বলতেছি, মানে হচ্ছে আমরা যে এখানে যে পোর্টফোলিওর কাজটা করলাম। ভাই ডোমেন হোস্টিং এ একটা প্রশ্ন ছিল। দিতেছি ভাই, দিতেছি। ডোমেন হোস্টিং এর কোশ্চেন আছে কি বলেন? ডোমেন হোস্টিং এর কোশ্চেন ছিল, একটু করেন। কই গেলেন ভাই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোমেন হোস্টিং এর কি কোশ্চেন হ্যাঁ, ছিল? আমি বলতে চাচ্ছি কি ভাই, একটা ডোমেন হোস্টিং কিনলে ডোমেন হোস্টিং এর বিলটা পুনরায় এক এক করে পেমেন্ট করতে আমার ডেট ওভার হয়ে যাবে, তখন কি আমি এটা করতে পারবো? আপনি সময় পাবেন হচ্ছে 2 দিন। আমি জানি না কোন কোম্পানিতে কি করে, আমার শিডিউল হচ্ছে আমি 2 দিন ওভার ডিউ টাইম দিই। ধরেন আপনার আজকে হচ্ছে লাস্ট ডেট,
6 তারিখ, আপনি 8 তারিখ পর্যন্ত সাপোর্ট পাবেন, মানে সার্ভিসটা অ্যাক্টিভ থাকবে। 9 তারিখে সার্ভিস দিলে আবার সময় পাবেন 2 দিন। আর কার কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমার একটা ওই হোস্টিং কিনে ডোমেন হোস্টিং এর আমার যে একটা বিলটা ওয়েবসাইটে কাজ করা ছিল। হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারতেছি না। একজন আমার একটা হোস্টিং কিনা ছিল আগে। হ্যাঁ, আর ওটা আমার একটা ওয়েবসাইটে কাজ করা ছিল। এখন আমি ওইটা কি ট্রান্সফার করে আপনার এইটাই মানে এখানে হোস্টিংটা অন করতে পারবো? হ্যাঁ এর পারবেন। কোনো প্রশ্ন ওই নেই? অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভেট থাকে সেক্ষেত্রে ওই প্যানেলের অ্যাক্সেস আমাকে দিলে আমি আপনার ওটা ট্রান্সফার করে হেল্প করে আমার এখানে শিফট করে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। সেক্ষেত্রে যদি ডোমিন শিফট করেন আমার এখানে, যদি .com ডোমিন হয় সেক্ষেত্রে আপনার কস্ট হচ্ছে .com ডোমিন রিনিউ এর কস্ট হচ্ছে 900 টাকা। ঠিক আছে? না, ওইটা সম্ভবত XYZ ডোমেন না ওটা। XYZ হলে 1200 টাকা রিনিউ কস্ট। আচ্ছা ঠিক ভাই, আছে? ঠিক আছে। আর যদি চান যে না আমি XYZ রিনিউ করব না, আমি নতুন 150 টাকাতে কিনে নিব, সেক্ষেত্রে ওই সার্ভিস ওইখানে যা যা ছিল সেগুলো এনে নতুন ডোমেনের সাথে আপনি চাইলে কানেকশন করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর কার কি কোশ্চেন বলেন? এর জন্য কোশ্চেন করলেন? আর কেউ? ভাইয়া আমার ওই যে এতে কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, আপনার ডোমিনে এখনই ঢুকবে না। ক্লাস শেষে আমি টাকাটা অ্যাড করে আমি আপনার ইয়াটা 10 মিনিট সময় দিবেন আমাকে, ঠিক আছে? আমরা আচ্ছা। অ্যাক্টিভ করে দিলে তখন থেকে আপনার সাইটে ঢোকা শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে যাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ বলেন। মানে আপনি যে ডোমেন হোস্টিং এর যে বিজনেসটি করতেছেন, সার্ভিস প্রোভাইড করতেছেন, এটার জন্য আপনি যে বললেন একটি কম্পিউটার সিস্টেম নিচ্ছেন আর কি, এটার বিষয়বস্তুটা কি আমাদের একটু শেয়ার করবেন? তো জানার খুব ঠিক আছে। কৌতূহল ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আর ক্লাস নিব কি আছেই 15 মিনিট। এটাও খুব ইম্পর্টেন্ট টপিকস, আমি শিখাই দিই সবাই। জি ভাইয়া, এটাই আজকে ক্লাস শেষ করে দিন এটা দিয়ে। আর আরেকটা কথা বলি যে মনে করেন কি নতুন, মনে করেন কি ফর এক্সাম্পল আমি মনে করেন কি আপনার মতো এরকম ডোমেন হোস্টিং প্রোভাইড করতে চাইতেছি, তো সেক্ষেত্রে আর কি কিভাবে শুরু করব নতুন আর কি ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জিনিসটা হলো 15 মিনিটে শেখার হয়ে যাবে। জন্য আপাতত আর কি। হ্যাঁ হ্যাঁ শিওর জি শিওর। হ্যাঁ, শেখার জন্য আর কি। আমি লাইফে আমি অনেক মানুষকে এই জিনিস শিখাইছি, যেহেতু আপনাদের রিকোয়েস্ট, সো আমি শিখাই দিচ্ছি, সমস্যা নেই। ভাই, আমার আর একটা প্রশ্ন আছে একটু। হ্যাঁ মানে একটা প্রশ্নটা জিনিস করেন, আমার, আমি তারপর আমি হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমি তো ডোমেন হোস্টিং কিনতেছি, এখন এই ডোমেন হোস্টিং দিয়ে আমি কয়টা ওয়েবসাইট মানে করতে পারবো, মানে ওয়েবসাইটে কাজ করতে 5 পারবো? জিবি সার্ভিস নিলে এখানে লেখা আছে হচ্ছে অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেন 5 মানে হচ্ছে মেইন ডোমেন সহ আপনি টোটাল 6টা ডোমেন হোস্ট করতে পারবেন। আর 1 নাম্বার প্যাকেজে অ্যাডন ডোমেন 1 আছে, মানে আপনার মেইন ডোমেন সহ 2টা ডোমেন হোস্ট করতে পারবেন। মানে মেইন ডোমেন অ্যাডন ডোমেনের সাথে কোনো অ্যাড নাই, মানে অ্যাডন ডোমেন যে করা থাকবে এক্সট্রা ওই কটা সাইটে অ্যাড করতে পারবেন। অ্যাডন এখন ডোমেন যদি 5 জিবি নেন তাহলে 6টা ডোমেন চালাতে পারবেন নতুন নতুন। আর যদি 1 জিবি নেন 2টা ডোমেন চালাতে পারবেন। আশা করি আপনি দুইটা ডোমেন বলতে দুটো ওয়েবসাইট, তাই তো? হ্যাঁ 2টা ওয়েবসাইট। আর যদি আচ্ছা। 20 জিবি নেন আপনি 21টা সাইট চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা ভাই, ওই যে আপনি যেটা দিচ্ছেন 1250 টাকা, ওইটাই কয়টা? এই এটা এক বছর 6টা টোটাল 6টা। কয়টা set? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যারা ডোমেন হোস্টিং এ বিজনেস করবেন তাদের লাগে হচ্ছে মূলত হচ্ছে ভাইয়া, ম্যানেজ এটা সার্ভার। ভিডিওতে থাকছে না? হ্যাঁ ভিডিওতে থাকছে, দেখে দিচ্ছি, সমস্যা নেই। যেহেতু আমরা ডোমেন হোস্টিং এর ক্লাস করছি তো সমস্যা নাই, আমি রেখে দিচ্ছি। ভাই স্ক্রিন রেকর্ড হচ্ছে না আজকে? হ্যাঁ হচ্ছে পুরোটাই আছে। আপনার ডোমেন হোস্টিং সম্পর্কে আজকে তো এক কথায় আমরা প্রায় 1 ঘন্টার বেশি আলোচনা করলাম ডোমেন হোস্টিং নিয়ে, তাই না? তো ডোমেন হোস্টিং নিয়ে আমরা এই শেষটুকু জানলে মোটামুটি আমাদের হয়ে যায়, একদম আমরা চলে খেতে পারবো, আর লাগবে না, ঠিক আছে? এখন আপনার মূলত আমরা যে ধরনের সার্ভার ব্যবহার করি সেটা হচ্ছে এরকম, সার্ভারের একটা ইয়া থাকে কোর জিনিসটা আমি অলরেডি আপনাদের বোঝাইছি, যে আপনারা আমাকেও হেল্প করছিলেন মনে হয়। যে ধরেন আমার যে ডেস্কটপটা আছে এই ডেস্কটপের যদি প্রপার্টিসে যাই
আমার টোটাল র্যাম আছে 32 জিবি, 8 কোর 16 থ্রেডের আমার সার্ভার, মানে আমার কম্পিউটার AMD Ryzen 3700X 8 কোর, 8 কোরের ভিতর থ্রেড আছে হচ্ছে 16টা। ঠিক আছে, এটা হচ্ছে আমার, ধরেন আমার এটা সার্ভার। এই সার্ভারটা আমি পারচেজ করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা cPanel ইনস্টল করব। এই যে এখানে লেখা আছে, দাঁড়ান, এটা হচ্ছে cPanel WSM লাইসেন্সিং টুল, এই যেখানে লেখা আছে। তার মানে এই সার্ভার যে দাম, এই দামের সাথে আপনার cPanel লাইসেন্স দিয়ে দেওয়া হবে, তখন ওরকম সার্ভারে cPanel থাকবে। এটা হচ্ছে অনেক ব্যয়বহুল, প্রতি মাসে আপনার বিল দিতে হবে, একদিন লেট করলে বন্ধ হয়ে যাবে। সার্ভারের ক্ষেত্রে রুলস হলো এটা, যে ধর আজকে বিলিং ডেট, কালকে বিল দেন নাই, মানবতার খাতিরে হয়তো বা কালকে অ্যাক্টিভ থাকবে, পরশুদিন বন্ধ হয়ে যাবে, ডিলেট একদম। এখন আপনাদের জন্য তার এই প্যাকেজ অ্যাভেলেবেল না, মানে আপনারা তো পারবেন না, তাই না? সবার তো আর এত কাস্টমার হবে না, স্টুডেন্ট হবে না, তাই না? পারবেন না। সেক্ষেত্রে আপনাদের জন্য আছে হচ্ছে রিসেলার হোস্টিং। রিসেলার হোস্টিংটা দেখেন, ডিস্ক পাবেন হচ্ছে 25 জিবি, বিষয়টা সবাই বুঝেন, ঠিক আছে? ডিস্ক পাবেন হচ্ছে 25 জিবি, সাথে থাকবে হচ্ছে ফ্রি SSL, লাইট স্পিরিট, ঠিক আছে? তারপর হচ্ছে ডোমেইন রিসেলার, এখানে ডোমেইন পারচেজ করার জন্য ডোমেইনের অল ডোমেইন থাকবে, যেখানে আপনি টাকা ঢোকালেই ডোমেইন কিনতে পারবেন। আর যদি আপনার পুরাতন কোনো জিনিস থাকে সেটা মাইগ্রেট করে আমাদের কাছে আনতে পারবেন। আর কন্ট্রোল প্যানেল পাবেন হচ্ছে WSM প্লাস cPanel। WSM হচ্ছে এই যে, যেমন আমি যেটার ভিতরে ঢুকে আমার ক্লায়েন্টের, একটু আগে আপনাদের দেখাইলাম না কিভাবে cPanel ক্রিয়েট করতে হয়, দেখলেন না আপনারা? দেখলেন তো? ওই যে ভাইয়েরটা ক্রিয়েট করলাম, 5 জিবি হোস্টিং দিলাম, মনে আছে? সেই প্যানেল, এটা হচ্ছে সেই প্যানেল। আর হচ্ছে cPanel, যেটা হচ্ছে ইউজারের কন্ট্রোল প্যানেল। এই সার্ভিসটা নিলে আপনি 25 জিবিতে cPanel ক্রিয়েট করতে পারবেন আনলিমিটেড। 1 জিবি করে ক্রিয়েট করলে 25টা ক্রিয়েট করতে পারবেন, 2 জিবি করে ক্রিয়েট করলে 12টা ক্রিয়েট করতে পারবেন, আর একটা 1 জিবি ক্রিয়েট করতে পারবেন, টোটাল 13টা। যদি 5 জিবি করে করেন 5টা ক্রিয়েট করতে পারবেন। আপনার 25 জিবি ডিস্ক শেষ হয়ে গেলে আপনার কাজ শেষ, আর পারবেন না। সেক্ষেত্রে আপনার 50 জিবিতে আবার শিফট হইতে হবে, তখন আপনার আরো 25 জিবি বাড়বে। মানে আপনি 1 জিবির জন্য যদি একটা ক্লায়েন্টকে ক্রিয়েট করেন, ওই 1 জিবি আপনার লিস্ট থেকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন আমার হিসাবটা? ধরেন আপনি 200 জিবি নিচ্ছেন, 200 জিবির দাম হচ্ছে প্রতি মাসে 6000 টাকা, 100 জিবির দাম হচ্ছে প্রতি মাসে 3000 টাকা, 50 জিবি হচ্ছে পারফেক্ট, প্রতি মাসে 1550 টাকা। একটু দেখেন হিসাবটা আমি ক্লিয়ার করে দিই। 50 জিবির হচ্ছে আপনি ধরেন 20টা 1 জিবি করে ক্রিয়েট করলেন, 1 জিবি করে ক্রিয়েট করলেন হচ্ছে 20টা, তাহলে আপনার 20 জিবি শেষ। 10টা ক্রিয়েট করলেন হচ্ছে 2 জিবি করে, তাহলে আপনার 20 জিবি শেষ, তাই না? এখানেও আপনার কত জিবি শেষ? 20 জিবি শেষ। আপনার অবশিষ্ট আছে 10 জিবি। আপনি 2টা 5 জিবি করে ক্রিয়েট করলেন, 2টা হচ্ছে কত জিবি? 5 জিবি করে ক্রিয়েট করলেন, সেক্ষেত্রে আপনার শেষ হচ্ছে 10 জিবি। আপনার টোটাল 50 জিবি শেষ। বুঝাইতে পারলাম বিষয়? জি ভাইয়া, বুঝতে পারলাম। আর যে বিষয়টা যেটা ভাইয়া, মানে আমি একটু শুনছিলাম যে, মানে আপনি কি আপনাকে আমি বলতেছি যে আপনি নিজে কম্পিউটার সার্ভার তৈরি করে কি আপনি এরকম কোন সিস্টেম ক্রিয়েট করছেন কিনা? না, আমি এখনো করি নাই। সেটা করতে গেলে বেশ কিছু ডিভাইসের প্রয়োজন হয়, মানে আপনার কম্পিউটারটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ যে কেউ অ্যাক্সেস নিতে পারবে। সেক্ষেত্রে আপনার ভালো মানের ব্রডব্যান্ডের লাইন প্লাস আরো কিছু সফটওয়্যার থাকে। আমি যদি সাধারণভাবে আপনাদের বোঝাই, আমরা সবাই ডাচ বাংলা ব্যাংকের ভূতে গিয়েছি, সবাই ডাচ বাংলা ব্যাংকের ভূত। জি ভাই, ভূতের পাশে দেখবেন একটা বক্স আছে, আপনার কি বলে, সার্ভার আছে, একটা বক্স, আপনার 8-10টা সার্ভার, খালি লাইট জ্বলে, অনেক ছোট ছোট, ওইটাই ইন্টারনেট সার্ভার, ওইটাই একটা হোস্টিং। বুঝাইতে পারছি? সার্ভারের র্যাক গুলো বুঝাইতে পারছি? বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ওরা ব্যাংক কোম্পানি, তাই ওরা নিজস্ব সার্ভার ব্যবহার করে যেন কেউ ওদের ডাটা চুরি না করে। বুঝতে পারছেন? এতে তো খরচ অনেক। ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে
এই সিস্টেমটা করতে পারলে যে স্বয়ং সম্পূর্ণভাবে আপনাদের জিবি এটা যদি নিজেদের থাকে হোস্টিং আমরা ব্যবহার করতে পারবো নিজেদের ইচ্ছা মতো, এবং কি এক হিসেবে মনে হয় অন্যদেরও প্রোভাইড করা যাবে। আরেকটা বিষয় আছে, দেখেন এখানে একটা লিমিটেশন আছে, তাই না, যে 50 জিবি শেষ হইলেই শেষ। জি, আর জি। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন আপনি 3000 টাকা দিয়ে সার্ভারটা নিলেন, আপনাকে দেওয়া হচ্ছে হলো 60 জিবি হচ্ছে ডিস্ক, আর একটা হচ্ছে রুট প্যানেল, সি প্যানেল, আর হচ্ছে ডাব্লিউএসএম প্যানেল, যেখান থেকে আপনি ফাইল ক্রিয়েট করবেন, মানে ইউজার ক্রিয়েট করবেন। এখান থেকে আপনার 60 জিবি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি সি প্যানেল ক্রিয়েট করতে পারবেন। মানে কি আমি বোঝাই, ধরেন এটার হিসাব গেল একটা, আর এখানের হিসাব হচ্ছে আমার হচ্ছে 60 জিবি, তাই না, জিবি 60 জিবি, তাই না। ধরেন আমার 50টা কাস্টমার আছে, সবাইকে আমি 5 জিবি করে দিছি। রেকর্ডিং হচ্ছে না তো ভাইয়া? রেকর্ডিং হচ্ছে। আমি ধরেন 50টা সি প্যানেল, 15 সি প্যানেল, হ্যাঁ, প্রত্যেককে আমি দিয়েছি হচ্ছে 5 জিবি করে। কত জিবি করে দিছি? 5 জিবি। তাহলে আমার হচ্ছে কতগুলা গেল? 5 5 25, 2500 জিবি শেষ আমার, তাই না। কত জিবি শেষ? 250 না 2500? কত না 500? 500 জিবি। ও 500 জিবি না, কত হয় আপনার? যদি হয় একজনকে যদি দেন আপনি 5 জিবি, 50 ইন্টু হচ্ছে 5, 250 জিবি আপনি দিয়ে দিচ্ছেন। কিভাবে সম্ভব? কিনলেন আপনি 60 জিবি। হ্যাঁ, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। কিনলেন আপনি 60 জিবি, একটা সার্ভার 3000 টাকা দিয়ে। আপনি সার্ভিস সেল করলেন 50 জনের কাছে 250 জিবি। এটা আবার কেমনে সম্ভব বিষয়, তাই না? এটার উত্তরটা দেওয়ার পর আপনার আমি প্রশ্নটা শুনবো। ধরেন 50টা সি প্যানেলে প্রতি সি প্যানেলে 50টা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট হওয়ার কারণে প্রত্যেকটা সি প্যানেল 250 এমবি করে জায়গা খাইছে। কত এমবি করে খাইছে পার সি প্যানেলে? 250 এমবি পার সি প্যানেলে, 250 এমবি। তাহলে আমি একটু ক্যালকুলেটরটা বের করি। 250 ইন্টু হচ্ছে 50, 12,500 মেগাবাইট, তাই না, ভাগ হচ্ছে 1024 মেগাবাইট ইকুয়াল টু কত জিবি? 1 জিবি। আচ্ছা আচ্ছা, ইন্টু দিয়ে ফেলছে। আচ্ছা, 12,500 ছিল, তাই না, 12,500 ভাগ হচ্ছে 1024। আচ্ছা, 12.20 জিবি ডাটা আমার খরচ হয়েছে। প্রত্যেকে যদি 250 মেগাবাইট করে খরচ হয়, 12.20 জিবি। তার মানে আপনার 12.20 জিবি খরচ হয়েছে, মাইনাস হচ্ছে 60 জিবি। আপনার অবশিষ্ট এখনো 47 জিবি বাকি আছে 250 জিবি সেল করার পরে। ওই 47 জিবি ইউজাররা ব্যবহার করতে পারবে। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। নাকি মাথার উপর দিয়ে গেছে? না না, বুঝতে পারছি। মানে এক কথায় যদি উত্তর দেই, আপনার সার্ভারে আপনি যখন 60 জিবি ডাটা নেবেন, একজন ইউজার আপনি 1000 আপনার যে সি প্যানেল ক্রিয়েট করেন, মানে 1000 জনকে হোস্টিং দেন, কোনো সমস্যা নাই। আপনার যতক্ষণ এই 60 জিবি 1 এমবি 2 এমবি 5 এমবি 10 এমবি করে ইউজাররা আপলোড করে যতক্ষণ শেষ না করবে, ততক্ষণ আপনি সার্ভিস দিয়েই যেতে পারবেন। সিস্টেম হচ্ছে এটা। যেমন শর্টকাটে ভাই আমি বলি, যেমন নতুন একটা পেন ড্রাইভ কিনলে 32 জিবির একটা পেন ড্রাইভ কিনলে কিন্তু 32 জিবি জায়গা থাকে না। হ্যাঁ, 24 জিবি আপনার মোবাইলও যেমন 64তে 58 থাকে। ওটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার ইউজারে আপনি দিচ্ছেন 5 জিবি ডাটা একজন ইউজারকে, ঠিক আছে, সে ব্যবহার করতে হচ্ছে 1 জিবি। আপনার সার্ভারে তখন জায়গা বাকি থাকতে হচ্ছে 59 জিবি। 1 জিবি ইউজার শেষ করে ফেলছে 5 জিবির মধ্যে। এরকম আপনার ইউজার আছে ধরেন 50 জন ইউজার আছে, সবাই 5 জিবি করে হোস্টিং কিনছে, 5 জিবি করে 5 জিবি করে হোস্টিং কিনেছে, ঠিক আছে। কিন্তু তারা ইউজ করেছে কত? 1 জিবি করে। তাহলে আপনাদের হিসাব অনুযায়ী টোটাল কিনেছে কত?
কিনেছে হচ্ছে 250 জিবি ডাটা, কিন্তু তারা ব্যবহার করছে হচ্ছে টোটাল 50 জিবি। 50 জন 50 জিবি ব্যবহার করছে, কিনছে হচ্ছে 250 জিবি। 50 জিবি যেহেতু তারা ব্যবহার করছে সাইটে, সেহেতু মাইনাস হচ্ছে 60 জিবি, ইকুয়াল টু হচ্ছে 10 জিবি এখনো বাকি আছে। এই 10 জিবিতে আপনি আরো ইউজার ক্রিয়েট করে সেল করতে পারেন। ক্লিয়ার? এখন এক কথায় একজন ইউজার 1 এমবি ইউজ করলে সেই 1 এমবি আপনার টোটাল জায়গায় কাউন্ট হবে। বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাই, অনেকটাই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। ভাই আরেকটা কথা জানা ছিল, হ্যাঁ। আপনি এই যে হোস্টিং আর ডোমেন, এটা তো বাইরের দেশ থেকে আপনি ই করছেন তাই না? পারচেজ করে নিয়েছে। সেটা। আর আপনার আরেকটা যেটা আমি কথা জানতে চাচ্ছি যে ভবিষ্যতে কি আপনার নিজস্ব ভাবে সার্ভার তৈরি করার ইচ্ছা আছে কিনা? আমাদের দেশের জন্য তো একটা ভালো লক্ষ্য হয় এটা আর কি। অলরেডি দেশের জন্য একটা কোম্পানি রেডি করছে সার্ভার, ঠিক আছে। যদি আমার এমন হয় যে আমার দেশি কাস্টমার 1000 প্লাস হয়ে গেছে, ঠিক আছে, তখন আমার ইচ্ছা আছে যে নিজে সার্ভার বসাবো। তখন আমার ইচ্ছা আছে আর কি, আমি নিজে একটা সার্ভার বসাবো। আমার এখন অলরেডি দেশি কাস্টমার 300 প্লাস আছে, ঠিক আছে। কারণ আসে কাস্টমার, যায় আসে যায়, খুব 300 প্লাস কাস্টমার আমার আছে। আমার মেন টার্গেট তো বাংলাদেশে সেল করা না, তারপর 300 হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যখন 1000 ক্রস করব তখন আমি করব, এই বিষয়টা আমি করার আমার প্ল্যান আছে, সামনে আমার প্ল্যান আছে। কারণ একটা সার্ভার তৈরি করতে গেলে আমার যেমন আমার যে পিসিটা দেখে না, পিসির কনফিগার, আমি চাইলে এই কনফিগারের পিসিও বানাইতে পারবো। তখন আমার লাগবে কি জানেন? তখন আমার লাগবে হচ্ছে ইন্টারনেট বিল আর হচ্ছে আইপি বিল। আইপি বিল কেমন? আপনি যখন সি প্যানেলে লগ ইন করবেন তখন আপনাকে একটা আইপি দেওয়া হবে, ওই আইপিটাই বাংলাদেশ থেকে কিনতে হবে। একটা আইপির দাম পড়বে ধরেন 300 টাকা, একটা আইপির দাম। আইপিটা এরকম হবে, যেমন আমার ইন্টারনেটের যদি আইপি খুঁজি, দেখেন হোয়াট ইজ মাই আইপি, এটা হচ্ছে আমার ইন্টারনেটের পাবলিক আইপি। এই আইপিটা কিনতে আমার তখন 150, 200, 300 টাকা এরকম খরচ পড়বে। বুঝতে পারছেন? এরকম একটা আইপি। আচ্ছা ভাই, এই আইপিটা তো প্রতিনিয়ত চেঞ্জ হয়, তো এই না, ক্ষেত্রে কি ওয়াইফাই তে কোনোদিনও চেঞ্জ হয় না আইপি, এটা ভুল কথা। আচ্ছা, আবার আপনি সার্চ করে দেখেন তো। আমি আপনাকে আমার রিয়েল আইপিটা দেখাইতেছি, তারপরে কইবেন চেঞ্জ হয় কিনা। আইপি চেঞ্জ হয়, এই যে আইপি কোনটা চেঞ্জ হয়, যে 203 আছে না, 204, 201, 202, কিন্তু এর ভিতরে রিয়েল আইপি কোনটা আপনি জানেন না, আমি জানি আমার রিয়েল আইপি কোনটা। না, আমি মাত্র যেটা শো করছেন না ওইটার কথা বলতেছিলাম আমি। ওইটার কথা বলেন, মানে এর ভিতরে আর কি সাব আইপি, একটা হচ্ছে রিয়েল আইপি। এই দেখেন এখানে 200 হয়ে গেছে। প্রথম 3টা চেঞ্জ হবে না, লাস্টেরটা চেঞ্জ হবে, বাট চেঞ্জ হইতে হইতে আপনার অরিজিনাল একটা আইপি আছে যেটা আপনার কোনোদিনও চেঞ্জ হবে না। হ্যাঁ, এই যে 200, এই 200টা আমার চেঞ্জ হবে না কখনোই। এই যে IPv6 নামে যে আইপিটা আছে, এই 200টা আমার চেঞ্জ হবে না, এটা আমার রিয়েল আইপি 200টা, ঠিক আছে। মাই আইপি মানে এটা রিয়েল আইপি, আর ওগুলা হলো সব শেয়ার আইপি, ভার্চুয়াল আইপি। হ্যাঁ, ভার্চুয়াল আইপি আসে যায় ওরকম। এই যে 200টা এটা আমার অরিজিনাল আইপি। আমার যদি ইন্টারনেট কোম্পানি কখনো যদি বলি যে আমার আইপিটা চেঞ্জ করে দাও, তখন আর চেঞ্জ করবে আমার আইএসপি নেটওয়ার্ক কোন জায়গার, কারণ এগুলো হচ্ছে গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করা। যে কারণে দেখেন এটা একটা আননোন কোম্পানির ওয়েবসাইট, এখানে আমার ইন্টারনেট কোন জায়গার প্রোভাইডার, ঢাকা, কান্ট্রি কোনটা, সব কিভাবে দেখায়। বুঝেন নাই বিষয়টা? এই আইপি গুলো গভর্নমেন্ট থেকে কিনতে হয়, তারপরে সার্ভারের সাথে সেট আপ করতে হয়। ইন্টারনেটও যা, সার্ভারও তাই, একই জিনিস। ইন্টারনেট হচ্ছে আপনার সার্ভার দুনিয়ায় প্রবেশ করে, আর সার্ভার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সার্ভার দেখা যায়। আচ্ছা, একই জিনিস। ভার্চুয়াল বক্স, আই মিন ভিপিএন ইউজ করলে তো এই আইপিটাও তো চেঞ্জ হয়ে যায়, তাই না? ভিপিএন ইউজ করলে তো আপনার আইপি চেঞ্জ হবে, তখন আপনার পিসিটা তো ওই ভিপিএন এর কান্ট্রিতে যাবে, আবার ভিপিএন বন্ধ করে দেবেন, আবার এটাই আইসা করব। ঠিক আছে, আশা করি আপনারা মোটামুটি সার্ভার রিলেটেড যত ইস্যু আছে সবকিছুতে আপনারা ক্লিয়ার। আপনাদের আমি রিকমেন্ড করব হচ্ছে বিজনেস যদি করেন, ফার্স্ট প্যাকেজ অথবা সেকেন্ড প্যাকেজ রিসেলারে, এই দুইটা প্যাকেজ দেন। আপনি কত জিবি আর কি হোস্টিং নিয়েছিলেন? হোস্টিং ভাই জিবির ব্যাপারটা তো ক্লিয়ার করে দিলাম, যারা সার্ভার চালায় তাদের জিবি প্রয়োজন হয় না। আপনি 100 MB ব্যবহার করছেন, আমার অ্যাকাউন্ট থেকে 100 MB খরচ হয়। কোনোদিনও আনলিমিটেড বলতে কোনো কিছু নাই।
হ্যাঁ, এই মানে তিনটের মধ্যে আপনি যেটা জিবির দিচ্ছেন ক্ষেত্রে জিবির ক্ষেত্রে আনলিমিটেড বলতে কিছু না। আমি একটা জিনিস বলি, যেমন আমার পিসি কত জিবি আছে, ধরেন আমার এই ডাইটটা হচ্ছে 300 জিবি, আমি আপনাকে আনলিমিটেড কিভাবে দিব বলেন? ডিক্স, পৃথিবীতে এখন পর্যন্ত আজ পর্যন্ত জন্ম হয় নাই ডিক্স আনলিমিটেড বা র্যাম আনলিমিটেড, কোর আনলিমিটেড, কিন্তু আপনাকে যত পরিমাণ আমি দিব সেটা আপনি খেয়ে শেষ করতে পারবেন না, সেটাকেই বলে আনলিমিটেড। আপনি কি 32 জিবি র্যাম খাইতে পারবেন? না, সম্ভব না। পারবেন না। 32 জিবির একটা র্যাম মানে প্রথম আলোর মতো একটা ওয়েবসাইট চলে যার দিনে 10 লক্ষ ভিউ। প্রথম আলো, ঠিক আছে? প্রথম আলোর দিনে ওদের কি আছে, ওদের স্লোগানে আছে কত লক্ষ ভিউ ওদের হয়। একটা প্রথম আলো ওয়েবসাইটটা যে এত ফাস্ট কাজ করে, ওদের প্রতি মাসে সার্ভার বিল আছে মিনিমাম 40,000 টাকা। আপনি বিলিভ করেন? প্রতি মাসে ওদের সার্ভার বিল দিতে হয় না হইলেও 40,000 টাকা। বিলিভ হয় আপনার? বিলিভ না হওয়ারই কথা। আচ্ছা ভাই, তাহলে ওনাদের আচ্ছা, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে তো ওনারা এখান থেকে আর্ন করে, তো এই যে অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং করে, ওদের প্রতিদিন আর্নিং আছে $100। হ্যাঁ, ওদের প্রতিদিন ইনকাম আছে $100 প্লাস। এটা দিয়ে ওনাদের ওইটা আর কি খরচ বহন করা করে। যাবে। আপনার যখন প্রতিদিন একজন মানুষের ধরেন ভিজিটর আছে, ধরেন প্রতিদিন 1 লক্ষ, 1 লাখ, ওর তাহলে 30 দিনে ভিজিটর হয় কত? 30 লক্ষ। 30 যখন 30 লক্ষ বার এই একটা গুগল অ্যাডসেন্স এর পেজ হবে, ধরেন পেজ উল্টাবে। আচ্ছা, আমি একটা আপনাদের ছোট্ট একটা হিসাব দেখাই। কত? 30 লক্ষ না? 3 লক্ষ, 30 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 30 লক্ষ। ধরেন প্রত্যেকটা ভিজিটর থেকে ওরা 10 পয়সা করে পাইছে, ধরেন 10 পয়সা, তাহলে হচ্ছে ইনটু হচ্ছে 0.10, তাই না? 10 পয়সা হলো না? জি। গুণন কত হয়? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম। ওর সার্ভার বিল আছে 50,000 প্রতি মাসে। সমস্যা কোনো? 2.5 লক্ষ টাকা ইনকাম আছে। বুঝাইতে পারছি? এক পয়সা, আপনার 1 পয়সা করেও যদি 1 লক্ষ ভিজিটর থাকে, 1 পয়সা করেও যদি ইনকাম থাকে 1.10 শতক হাজার অযুত লক্ষ, গুণন হচ্ছে 0.1, 1 পয়সা, তাও কত আসে? না, 10 দিয়ে ফেলছি, সরি, একটা শূন্য কম যাবে। একক দশক শতক হাজার, তাও 30,000 টাকা ইনকাম থাকে। 1 পয়সা তো আর ইনকাম আসে না ভাই, কোন ক্লিকে 10 টাকাও ইনকাম আসে। বিষয়টা বুঝাইতে পারছি? এটা হচ্ছে এই অ্যাডে ক্লিক, অ্যাডে মানে একটা শুধু শো করলে না করলেও, ক্লিক না করলেও, মানে কেউ যদি অ্যাডে ক্লিকও না করে তাও তার মাসে ইনকাম আছে 70 থেকে 80,000 টাকা। মানে ধরেন পার ডে তার 1 লক্ষ ভিজিটর, কেউ অ্যাডে এরকম ক্লিক করে দেয় নাই, এই যে আমি অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করে নাই, তারপরেও তার মাসে আছে 50,000 টাকা প্লাস ইনকাম। আর ক্লিক করলে ওই ইনকামটা 3-4 গুণ বেড়ে যায়। মানে ধরেন আমি আর একটা আপনাদের হিসাব দেখাই, ধরেন তার আপনার 30 লক্ষ ভিজিটর, তাই না? প্রতিদিন ধরেন 1 লক্ষ ভিজিটর আছে, 1 লক্ষ থেকে ধরেন 1% ক্লিক করলে কত হয়? 1000 ক্লিক। 1% মানে কি? 1 লক্ষ থেকে 1% মানে কি? 1000। জি। আমি ধরলাম 1% না, আমি ধরলাম 500 ক্লিক প্রতিদিন, মানে হচ্ছে 0.5, 1%-এর অর্ধেক ক্লিক। 500 ইন্টু হচ্ছে 30 দিন, 15,000 ক্লিক। প্রতি ক্লিকে সে যদি 1 টাকা পায়, প্রতি ক্লিকে 1 টাকা পাইলেও তার 15,000 টাকা ইনকাম। 1 টাকা তো পায় না, মিনিমাম 3 টাকা পায়, 45,000 টাকা। প্রতি ক্লিকে তো শুনছি 8 টাকা করে পায় বাংলাদেশ থেকে। না, 8 টাকা না, ওটা হিসাব এরকম না। হিসাব বুঝতে হলে অনেক কিছু শিখতে হবে। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যে ইনকামের বিষয়টা। আপনি কি মনে করেন যে 1 লক্ষের মধ্যে মাত্র 500 ক্লিক করে, মিনিমাম 3,000 ক্লিক করে, মিনিমাম ভুল করে, যে আমার মতো ভুল করে ক্লিক করে ফেলবে অ্যাডসেন্স, 3,000 মানুষ ভুল করে ক্লিক করবে, তাও সঠিক ভাবে না, ভুল করে ক্লিক করবে। তারপরে তো ভাই দেশের বাইরে থেকেও ভিজিটর আছে, বাংলাদেশি তো দেশের বাইরেও থাকে। তারপরে এটা একটা বিষয় আছে। দেশের বাইরে থেকে সবাই বাংলাদেশের খবর নেওয়ার জন্য কি করে, ধরেন আমেরিকা থেকে যে বাংলাদেশে একটু খবর নিয়ে আসি, প্রথম আলোতে ঢুকলো, তখন আমেরিকার অ্যাড শো করে। আমেরিকার এমনও অ্যাড আছে,
এক ক্লিকে 80 টাকাও দেয়, 200 টাকাও আসে, মানে $1 $2 আসে। বিষয়টা বুঝাইতে